নমস্কার বন্ধুরা, আমার আগের গল্পটা কেমন লাগলো প্রত্যেকে জানাবেন এবং গল্পের মধ্যে কোথাও যদি ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন। আমার এই চ্যানেলটি একদম নতুন, প্রত্যেকের সহযোগিতা আরও ভালো গল্প বলতে সাহায্য করবে আমাকে। আজকের যে গল্পটা বলবো একদম সত্যি আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা। এই ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম এবং আমি খুবই ভয় পেয়েছিলাম। তাই ভাবলাম এই ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করি। আর ভূত আছে কি নেই সেটা নিয়ে আমি কোনো রকম তর্ক করতে চাই না। এই ঘটনাটা সবাই গল্প হিসাবে নেবে। ঘটনাটি ঘটেছিল 2016 সালের আমারই এক পাড়ার জেঠুর মেয়ের সঙ্গে। আমি তখন বাড়িতে আছি। হঠাৎ দুপুরে ওই জেঠুর মেয়ে রাই আমাকে এসে বলে, দাদা তুই দেখবি যত আমাদের টিভিটা চলছে না। 2016 সালের প্রত্যেকের বাড়িতে তখন টিভি সিরিয়াল দেখার একটা ভালো ঝোঁক ছিল, সুতরাং তখনই আমাকে যেতে হলো। আমি রায়ের বাড়ি গিয়ে দেখলাম টিভি তো ঠিকই চলছে। রায় তখন বলল, হ্যাঁ দাদা টিভি চলছে, কিন্তু আমি যখনই টিভির কাছে যে রিমোট আনতে যাচ্ছি তখনই টিভিটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম, এই টাকা করা হয় নাকি? রায় বলে, দেখবি আমি টিভির কাছে যাব। আমি বললাম, তুই পাগল হয়ে গেলি নাকি? এই কথা বলতেই টিভির কাছে যায় রাই। আপনাদেরকে কি বলবো, আমি অবাক হয়ে গেলাম। এটা কখনো হয় নাকি? রায় টিভির কাছে যেতেই টিভিটা বন্ধ হয়ে গেল। আবার যখন সরে আসলো তখন আবার চালু হয়ে গেল। আমি প্রথমে অবাক হলেও ভাবলাম যে কোনো লুজ কানেকশান হচ্ছে হয়তো। আমি রায়কে বললাম, তুই চিন্তা করিস না, একটা মিস্ত্রি ডাকলে সব ঠিক হয়ে যাবে বলে আমি বাড়ি চলে আসলাম। তারপর আর কিছু হলো না। আমি বাইরে ঘুমাচ্ছিলাম। বৈকাল 4:30 হবে। জানালার বাইরের দিক থেকে কারা যেন বলছে ভূত ধরেছে, এরকম শুনতে পাচ্ছি। আমি জানালার কাছে গিয়ে পাড়ার ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম, কী হয়েছে রে, কাকে ভূত ধরেছে? ওরা বলল, রায়কে ভূত ধরেছে। আমি তখন অবাক হয়ে গেলাম। আমার সেই তখন টিভির কথা মনে পড়ে গেল। আমি আর দেরি না করে রায়ের বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে আমি দেখলাম রায় বিছানায় ওপর দিকে মুখ করে শুয়ে আছে। রায়কে এক হাতে ধরে আছে তার কাকিমা আর মা। রায় পায়ের গোড়ালি দিয়ে বিছানা ঘষে ঘষে বিছানার চাদর ছিঁড়ে ফেলেছে। আমার আর বুঝতে অসুবিধা হলো না যে রায়কে ভূতে ধরেছে। আমি রায়ের মাকে বললাম, বড় মা কখন থেকে হচ্ছে এইসব? বড় মা বলল, তুই চলে যাওয়ার পর সবই ঠিক ছিল, এই 1 ঘন্টা আগে থেকে এইসব হচ্ছে। একবার হাসছে একবার কাঁদছে। আমি বড় মাকে বললাম, রায় কি কোথাও গিয়েছিল? বড় মা বলল, হ্যাঁ আজকে তো হালদারদের শ্রাদ্ধ বাড়ি। রায় তো ঠাকুমার সঙ্গে হালদারদের বাড়িতে খেতে গিয়েছিল। হালদারদের বাড়ির সম্বন্ধে একটু বলি, না হলে আপনারা পুরোটা বুঝতে পারবেন না। এই যে হালদারদের বাড়ি বলছি, এই হালদারদের বাড়ি কাছ থেকে সন্ধ্যাবেলা কেউ যায় না। এদের ফ্যামিলিতে 2-3 দিন ছাড়াই শোনা যায় একে ভূত ধরেছে ওকে ভূত ধরেছে। এমনিতেই জায়গাটা খুবই খারাপ। যাই হোক, আমি তারপর বড় মাকে বললাম, রায়ের সাহস আছে বলতে হবে, হালদারদের বাড়ি শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছে। বড় মা বলল, আমি বারণ করেছিলাম, আমার কথা রায় শুনল না, চলে গেল। আমি বললাম, যা হয়েছে সেটা আর ভেবে কোনো লাভ নেই। এখন কি করলে এর শরীর থেকে ওই ভূত ছাড়ানো যাবে সেটা বলো। তখন বড় মা বলল, আমার বাপের বাড়ির ওখানে শম্ভুনাথ বলে একজন তান্ত্রিক থাকে, সে ভূত ছাড়ায়। বড় মার বাপের বাড়ি বলতে রায়ের মামার বাড়ি। আমি ভাবলাম সবই ঠিক আছে, রায় যা করছে হাত পা ছুটছে, কীভাবে নিয়ে যাবো ওকে? মামার বাড়ি তো আমাদের এখান থেকে প্রায় 25 কিলোমিটার। আমার পাশ থেকে পাড়ার কিছু ছেলে বলল, তুই গাড়ি বের কর, আমরা যাব। আর ওদের কথা শুনে আমারও একটু সাহস হলো। আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমি গাড়ির পাশে বসে আছে তপন, মধ্যের সিটে বসে আছে রাই এবং তার দুপাশে বসে আছে তার মা এবং কাকিমা, আর পেছনের সিটে বসে আছে সৌরভ আর শুভঙ্কর। আমি গাড়ি চালাচ্ছি। মাঝে মাঝে আমার খুবই ভয় লাগছে। একটা চালু গাড়ির মধ্যে কেউ যদি এইভাবে ছটফট করে। একবার তো পেছন থেকে আমার চুলটাকে টেনে ধরে রেখেছিল। গাড়িটি আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আবার একবার হঠাৎ করে ও চেঁচিয়ে বলে উঠল, তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আবার আমার মাথায় একটা বড় চিন্তা ছিল, আমাকে সন্ধ্যার আগে রায়ের মামার বাড়ি নিয়ে যেতেই হবে। আমি আর অতশত কিছু না ভেবে গাড়ির গতি বাড়িয়ে মামার বাড়ি পৌঁছে গেলাম।
রায়কে একটা ঘরে বসিয়ে রাখলো। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক চলে আসলো, এসে রায়কে দেখলো। দেখে তান্ত্রিক কোনো একটা মন্ত্র বলার পর বলল, তুই খেয়ে বল। রায় তখন কিছুই বলল না, একবার হাসছে একবার কাঁদছে, বিভিন্ন ধরনের গলার স্বর, যেন মনে হচ্ছে 3-4 জন কথা বলছে। তান্ত্রিক এইবার খুব রেগে গিয়ে জিজ্ঞাসা করলো, কে তুই আগে বল, না হলে ঝাঁটা দিয়ে তোকে খুব মারব। বলতে রায়ের মুখ দিয়ে 5 জন আলাদা আলাদা মানুষের নাম বেরোয়। তান্ত্রিক বলে, একে 5 জন ভূত একসঙ্গে ধরেছে। আমরা বললাম, কি করে হয়? 5 জন ভূত একসঙ্গে ধরেছে, এটা কখনো হয় নাকি? তান্ত্রিক বলল, এর মুখ থেকেই তোমাদের শোনাবো কে কীভাবে একে ধরেছে। তারপর তান্ত্রিক রায়কে জিজ্ঞাসা করলো, কেন ধরনি একে, কী দোষ করেছিল তোদের? তারপর এই যে 5 জন ভূত ধরেছিল তাদের মধ্যে একজন বলল, আমাদেরকে খেতে দিয়েছিল, আমরা খাচ্ছিলাম, তখন ও আমাদের কাছে এসে বসেছিল, আমাদের শান্তি করে খেতে দেয়নি, সেই জন্য আমরা ওকে ধরেছি, আমরা ওর সঙ্গে থাকবো। এখন একটা কথা বলি, কেউ মারা গেলে তাদেরকে খাবার দেওয়ার জন্য একটা জায়গা করা হয় একটু আড়ালে, এখানে সেই জায়গার কথা বলা হয়েছে, আর সেই জায়গায় রায় চলে গিয়েছিল। যাই হোক, এবার তান্ত্রিকের কথায় চলে আসি। তান্ত্রিক বলল, আমি এখন ভূত ছাড়াতে পারবো না, আমি ঠিক 9:30টার সময় আসবো, আর 10:30টার মধ্যে সব কাজ শেষ করতে হবে। আর একটা কথা, আমি এই ঘরের মধ্যে বন্দনা দিয়ে যাচ্ছি, তোমরা কেউ বাড়ির বাইরে বেরোবে না, আমি যতক্ষণ না আসছি। এই কথা বলে তান্ত্রিক চলে গেল। আমরা অনেকক্ষণ বসে রইলাম। তারপর তপন বলল, একটু বাইরে যাইছ, অনেকক্ষণ বসে আছি, আর ভালো লাগছে না। আমি বললাম, তান্ত্রিক বলে গেল বাইরে না বেরোতে, আর তুই বলছিস বাইরে যাবি? পাশ থেকে সৌরভ বা শুভঙ্করও বলল, চ না, আমাদেরও কিছু ভালো লাগছে না, আর আমাদের কিছু হবে না, চ, এদের বাড়ির লোককে বেরোতে বারণ করেছে। আমারও অনেকক্ষণ বসে বসে বিরক্ত লাগছিল। আমি ভাবলাম যাই, এখনই তো চলে আসবো। ওদেরকে বললাম, ঠিক আছে চল তবে যাই। তখন সন্ধ্যা হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ আকাশে জলজল করছিল, মোটামুটি সবাইকে দেখা যাচ্ছিল। রায়ের মামার বাড়ির একটা বাগানে আমরা সবাই দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। হঠাৎ সৌরভের পাশে একটা কাঁচা নারকেল পাতা পড়ে গেল। আমরা ভাবলাম, কাঁচা নারকেল পাতা কী করে পড়ে গেল? তারপর আবার আমরা গল্প করতে লাগলাম। 2-3 মিনিট পর আমার পাশে একটা মোটা শিরিষ গাছের ডাল ভেঙে পড়ল। তখন আমরা সবাই ভয় পেলাম। আমি বলেছিলাম আমাদের বাইরে না যাওয়াই ভালো, তোরা কেউ বিশ্বাস করলি না আমার কথা, আগে মামার বাড়ি চল বলে সবাই মামার বাড়ি চলে গেলাম। আমরা সবাই চুপচাপ বসে আছি, একটা ভয় যেন আমাদের সকলকে গ্রাস করেছে। ঘড়ির কাঁটা একটা মিনিট যেন 1 ঘন্টায় পরিণত হচ্ছে। আমরা সকলে ভাবছি কখন 9:30 বাজবে আর রায়কে ভূত ছাড়াবে। অপেক্ষা করে করে 9:30 বাজলো, তান্ত্রিক চলে আসলো। তান্ত্রিক প্রথমে ঘরে ঢুকেই বলল, কে বাইরে বেরিয়েছিল? আমি তো বলে গেলাম কেউ যাতে বাইরে না বেরোয়। আমরা বললাম, আমাদের খুব বিরক্ত লাগছিল, তাই একবার বাইরে গিয়েছিলাম। তান্ত্রিক বলল, যা হওয়ার হয়ে গেছে, এইবার আমি যা বলবো তোমরা তাই শুনবে। আমাদের এই 1 ঘন্টার মধ্যে যা করতে হবে, কারণ এই 1 ঘন্টা এদের ক্ষমতা কম থাকবে। আমরা সকলে বললাম, আপনি যা বলবেন তাই হবে। তান্ত্রিক আমাদের এই 4 জনকে চারিদিকে দাঁড় করিয়ে দিল দোরের বাইরের দিকে, যাতে যখন ছেড়ে যাবে তখন রায়কে ধরতে হবে, না হলে কোথাও পড়ে গেলে তাতে ক্ষতি হতে পারে। সেই জন্য আমরা চারিদিকে দাঁড়িয়ে গেলাম, সব একা একা অন্ধকারে। পূর্ণিমার জন্য মোটামুটি তবুও সব দেখা যাচ্ছে। তান্ত্রিক তার মন্ত্র বলা শুরু করলো। রায় হা করে হাসতে লাগলো, আবার কাঁদতেও লাগলো, আর বলল, আমরা কেউ ছেড়ে যাব না। তান্ত্রিক কোনো এক প্রকার জল রায়ের গায়ে দিতেই রায় ছটফট করতে লাগলো এবং বলে উঠল, আমায় ছেড়ে দে, আমরা ছেড়ে চলে যাব। তান্ত্রিক তখন বলল, তোরা ছেড়ে চলে যাবি, কি প্রমাণ দিবি বল? তখন রায়ের শরীরে থাকা ভূত বলে উঠল, ঠিক আছে, আমরা ওই মোটা কোলা গাছটা 1 ঝটকায় উপড়ে দেব।
আর আসবো না। তান্ত্রিক বলল, ঠিক আছে, যা তবে এক্ষুনি। তান্ত্রিক আমাদেরকে ইশারা করে দিল কলা গাছটা উপড়ে দেবার পর যাতে আমরা রায়কে ধরি, যার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তান্ত্রিকের কথা মতো তাই হলো। রায় এক ঝটকায় ওই মোটা কলা গাছটি উপড়ে দিল। সত্যি কথা বলতে কি, আমার খুবই ভয় লাগছিল, কারণ আমরা চারজনের প্রত্যেকে আলাদা আলাদা ভাবে দাঁড়িয়ে আছি। তারপর যখন কলা গাছটি উপড়ে দিল, আমরা সবাই রায়কে ধরে নিলাম। রায় বেহুশ হয়ে গিয়েছিল। ওই অবস্থায় রাতে আমরা সকলে বাড়ি চলে আসলাম। পরের দিন রায়কে যখন জিজ্ঞাসা করলাম, ওই তোর কিছু মনে আছে কালকের কথা, রায় তখন বলল, আমার কিছু মনে নেই।